সুপারস্টার মোহনলাল অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা দৃশ্যম 3 চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। দৃশ্যম 3 সিনেমাটা ভালো করে বুঝতে হলে আগে দৃশ্যম 1 এবং দৃশ্যম 2টা দেখে আসতে হবে। সিনেমার শুরুতেই দেখা যায় কোর্ট ফয়সালা করেছে যে ভারুনের মার্ডারের সাথে জর্জ কুট্টি এবং তার পরিবারের কোনো সম্পর্কই নেই, আর ডিএনএর যে রিপোর্ট এসেছে সেটাও পুলিশের বিরুদ্ধেই ছিল। এর জন্য কোর্টে এই কেসটাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়। জর্জ কুট্টি এবং তার পরিবারকে অফিসিয়ালি বলে দেওয়া হয় যে ভারুনের খুনের সাথে তাদের কোনো রকম কোনো সম্পর্কই নেই। এরপর কাহিনীটা শিফট হয়। দেখা যায় জর্জ এবং তার পরিবার একটা সিনেমা হলে এসেছিল একটা সিনেমা দেখার জন্য। এটা আর অন্য কোনো মুভি নয়, এটা হচ্ছে দৃশ্যম। আসলে যখন দৃশ্যম 2 এর এন্ডিং হয় তখন জর্জ একটা রাইটারকে এই কাহিনীটা শুনিয়েছিল। তখন এটা আবার বই হিসেবে পাবলিশ করেছিল সেই রাইটার, এবং এখন সেটার সিনেমা বের হয়ে গেছে। আর এই সিনেমাটার প্রডিউসার জর্জ কুট্টি নিজেই। এই সিনেমাটা আবার দর্শকরা খুবই ভালোভাবেই দেখছিল। জর্জের সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার পথে। মিডিয়া থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছিল জর্জের এই সিনেমাটা। হল থেকে সিনেমাটা দেখার পরে সেখান থেকে তার পরিবার নিয়ে বেরিয়ে আসে জর্জ। ওরা সিনেমা হলের বাইরে বেরিয়ে দেখতে পায় সেখানে আগে থেকে অনেক মিডিয়া চলে এসেছে। এত মিডিয়া ফেস করতে চাচ্ছিল না জর্জ, এর জন্য পিসের রাস্তা ধরে ওরা চলে যেতে চাইছিল। তখন একটা রিপোর্টার এই ব্যাপারটা দেখে ফেলে এবং এসে ওকে বারবার একটা প্রশ্নই করছিল। অনেক করে জর্জকে রিকোয়েস্ট করাতে সে রাজি হয়ে গিয়েছিল ওই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। তখন রিপোর্টারটা ওকে জিজ্ঞেস করে, আপনাদেরকে কোর্ট ইনোসেন্ট বলে প্রমাণ করেছে, কিন্তু আপনার নতুন যে সিনেমাটি এসেছে এটার গল্প আর আপনার নিজের জীবনের গল্প কেন এতটা মিল? এই সিনেমাটার মাধ্যমে কি আপনি মানুষকে কিছু জানাতে চান বা কোনো মেসেজ দিতে চান? তখন জর্জ বলে, পুলিশ ওই কেসটার কখনোই প্রমাণ করতে পারেনি। আমার ওপরে বারবারই তারা মিথ্যা আরোপ এনেছে। এর জন্য ওইটার উপরই আমি একটা ফিকশনাল কাহিনী বানিয়েছিলাম, আর এখন সেটা সিনেমা হয়ে আপনাদের সামনে চলে এসেছে। তারপর আবার জর্জ রিপোর্টারকে জানায়, আমার বাড়িতে মেহমান এসেছে, তো আমাকে এখনই যেতে হবে। জর্জ যেহেতু রিপোর্টারের সকল প্রশ্নের জবাবই দিয়েছিল, এর জন্য ওকে ভালোভাবেই যেতে দেয় রিপোর্টারটা। কিন্তু সেই সিনেমা হলের বাইরে থাকা পুরো মিডিয়া টিম এটা মানতে চাইছিল না যে জর্জের পরিবারের সঙ্গে ভারুনের মৃত্যুর কোনো সংযোগ নেই। ওরা নিজেদের মধ্যেই বলাবলি করতে থাকে, আমাদের মনে হচ্ছে জর্জ তার পরিবারকে বাঁচানোর জন্য এই খুনটা করেছিল। এদিকে দেখা যায় জর্জ কুট্টি তার বড় মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে শুরু করে। অনেকগুলো ছেলের সাথে বিয়ের কথা অনেকটাই সামনে আগায়, কিন্তু যখন ছেলেপক্ষ জানতে পারে যে ভারুনের মৃত্যুর পেছনে এই পরিবারকে সাসপেক্ট করা হয়েছিল, তখন তারা পিছে সরে যায়। কারণ তারাও এটা ভাবে যে হয়তোবা কোনো না কোনোভাবে জর্জের পরিবার এই মৃত্যুর সঙ্গে দায়ী বা কানেক্টেড। আর যখনই তারা এই ব্যাপারগুলো বুঝতে পারে তখনই তারা পিছে সরে যায়। আর এই সকল ব্যাপার স্যাপার নিয়ে রানিও সবসময় আপসেট হয়ে থাকতো। তখন সে জর্জকে বলতে থাকে, কোর্ট তো এটা বলে দিয়েছে যে আমরা নির্দোষ, কিন্তু তারপরেও মানুষজনের মাইন্ড থেকে এটা বের হচ্ছে না যে আমরাই হয়তো ওই কাজটা করেছি। তখন জর্জ কুট্টি বলে ওঠে, আমার মনে হচ্ছে না লোকাল কোনো ছেলের সঙ্গে আমাদের মেয়েকে বিয়ে দেওয়া পসিবল। এখন আমাদের খুঁজতে হবে শহরের বাইরের কোনো ছেলে, তাহলেই হয়তোবা আমাদের মেয়েকে কোনো ঝামেলা ছাড়াই বিয়ে দিতে পারবো। কারণ আমাদের শহরের যে মানুষগুলো আছে তারা সবাই আমাদের পরিবারকেই ভারুনের মৃত্যুর জন্য দোষী ভাবে। এরপর কেটে যায় কিছুদিন। জর্জ কুট্টির প্রডিউস করা সিনেমাটা ব্লকবাস্টারের পথে। এই ব্যাপারটাতে মানুষজন ওকে তো অনেক অ্যাপ্রিসিয়েট করছিল। এগুলো জানার পরে জর্জ কুট্টি বলে, আমি আরও একটা সিনেমার কাহিনী লিখব। এই কথাটা শুনে আবার বড় মাপের একটা শখ খেয়ে যায় রানিয়ার। বলতে থাকে, একটা কাহিনীর জন্যই আমাদের এত পেরেশানির মধ্যে পড়তে হয়েছে, এখন তোমার থেমে যাওয়াই ভালো হবে। আর কোনো সিনেমার কাহিনী লেখার কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি আবার সিনেমার গল্প লেখো তাহলে যেটুকু শান্তি আছে সেটুকুও চলে যাবে আমাদের জীবন থেকে। প্রথমে আমরা আগে আঞ্জুর বিয়েটা ফিক্স করি, ওর বিয়েটা হওয়ার আগ পর্যন্ত তোমার কোনো সিনেমার গল্প লেখারই প্রয়োজন নেই। এটা আবার মেনেও নেয় জর্জ, আর সব সময়কার মতো মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ওদের ছোট্ট মেয়ে আম্মু যখন ইউটিউব দেখছিল তখন সে জানতে পারে যে ওদের সিনেমার দৃশ্যম ইউটিউবে লিক হয়ে গেছে। তার পরপরই সে গিয়ে তার বাবাকে ব্যাপারটা জানায়। জর্জ এটা শুনে তো থতবত খেয়ে যায় আর কল করে হিরোকে। তারপর ওকে বলতে থাকে, আমাদের সিনেমাটা তো ইউটিউবে লিক হয়ে গেছে, এতে সিনেমাটাতে ইফেক্ট পড়বে, সঙ্গে বক্স অফিস কালেকশানেও। এসব কথা শুনে হিরো ওকে একটা সাজেস্ট করে, আপনাকে এখনই সাইবার ক্রাইম এবং আইজি অফিসে কন্ট্যাক্ট করা উচিত। এই ব্যাপারটাতে ওরা দুজনেই একমত হয় এবং কালকে যে ওরা যাবে এটাও ডিসাইড করে।
পরদিন সকালবেলাতেই জর্জ এবং সেই হিরো মিলে চলে আসে আইজি অফিসে। সেখানে গিয়েই বাইরে অপেক্ষা করতে থাকে জর্জ, আর ভেতরে যায় হিরো। সে কথাবার্তা বলছিল আইজির সঙ্গে। ওদের সিনেমাটা যে ইউটিউবে লিক হয়ে গেছে এই ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলতে থাকে সিনেমার হিরো। আর এদিকে আইজি অফিসের বাইরে জর্জ কুট্টির সঙ্গে দেখা হয়ে যায় এক রিটায়ার্ড পুলিশ অফিসারের। আসলে এই পুলিশ অফিসারটা আগে ভারুনের সেই মার্ডার কেসের ইনভেস্টিগেশন টিমের মধ্যে একজন ছিল। সে এসেই জর্জকে বলে, আমি শুনেছি আপনার সিনেমাটা অনেক হিট করেছে, আর সেটার গল্পও নাকি খুব সুন্দর বানিয়েছেন আপনি। এখনও যদিও আমি সিনেমাটা দেখিনি, তবে সময় পেলে আমি সেটা দেখে নেব। এটা শুনে জর্জ ওকে সম্মানের সহিত বলে যে হ্যাঁ স্যার, আপনি দেখবেন। এসব কথাবার্তা বলতে বলতে হঠাৎ করেই সিরিয়াস হয়ে যায় সেই পুলিশ অফিসারটা, আর বলে, ভারুনের কাছে তুমি যা করেছিলে সেটা শুধুমাত্র তোমার পরিবারের জন্য করেছিলে। আমি জানি না তুমি যে কাজটা করেছো সেটা সঠিক না ভুল, তবে আমি এটুকু জানি যে তুমি সেটা তোমার পরিবারকে বাঁচানোর জন্য করেছিলে। এই কথাটুকু শুনেও জর্জ কুট্টি একদমই চুপ থাকে। সে একটা কথাও বলে না এই ব্যাপার নিয়ে। সে খুব ভালো করেই জানতো যে এটার যদি কোনো সে জবাব দেয় তাহলে ওর পুরো পরিবার ঝামেলার মধ্যে পড়তে পারে। ওর সামনে থাকা মানুষগুলো যত ভালোই হোক না কেন, কাউকে বিশ্বাস করতে চাইছিল না জর্জ। সে এইসব প্রশ্নে সবসময় চুপ থাকত, কারণ যদি সে ছোট্ট কোনো ভুলও করে ফেলে তাহলে ওর পুরো পরিবারকে এটার ফল ভোগ করতে হবে। তখন সেই রিটায়ার্ড পুলিশ অফিসারটা আবার জর্জকে জানায়, আমার ছেলে সিনেমার জগতে ঢুকতে চায়, এর জন্য সে অনেক স্ট্রাগলও করছে, অনেক জায়গাতে ট্রাই করছে, কিন্তু কোনো জায়গাতেই ওর হচ্ছে না। তোমার সিনেমাতে যদি কোনো রোল থাকে তাহলে আমাকে একটু জানিও। তখন জর্জ বলে, ব্যাপারটা আমি দেখব। ওরা দুজনে যখন এগুলো নিয়ে কথাবার্তা বলছিল তখন হঠাৎ করেই আইজি অফিসের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে সেই হিরো। তারপর ওরা দুজনে মিলে একটা কমপ্লেন করে ওদের মুভিটা যে লিক হয়ে গেছে এটার জন্য। অন্যদিকে দেখা যায় এখন পর্যন্ত জর্জ তার মেয়েটার কোনো হাল করতে পারছিল না, কারণ যেখান থেকেই বিয়ে আসতো সেখান থেকেই ভেঙে যেত। যখনই তারা জানতে পারত যে জর্জের পরিবার সেই ভারুন মার্ডার কেসের সঙ্গে জড়িত ছিল, তখনই তারা বিয়েগুলো ভেঙে দিত। যদিও কোর্ট এদেরকে ইনোসেন্ট বলে দিয়েছিল, তারপরে ওই ঝামেলাটা এদের হরহামেশাই পড়তে হতো। এসব কিছু চলতে থাকলে হঠাৎ করেই জর্জ কুট্টির বাড়িতে চলে আসে যোশী নামের সেই লোকটা। আসলে ইনি পুলিশদেরকে বলেছিলেন যে জর্জ কুট্টি হারুনের লাশটাকে পুলিশ স্টেশনের ভেতরেই দাফন করে দিয়েছিল। হঠাৎ করেই সে কেন জেনেই চলে এসেছিল জর্জ কুট্টির বাড়িতে। সে তার বউকেও সাথে নিয়ে এসেছিল। সেখানে সেই যোশী জর্জ কুট্টিকে বলতে থাকে, আপনার বিরুদ্ধে সেই বয়ানটা দেওয়ার পর থেকে আমার পরিবারের শনির দশা লেগে গেছে। আমি যে কাজই করতে যাই সেটাতে সবসময় ফেল করি। আমার জীবনটা পুরো তামাশার মতো হয়ে গেছে। যে কাজই আমি করি সেটাতেই আমার লস হয়। আমার মনে হচ্ছে টাকার লোভে পড়ে আপনার বিরুদ্ধে গিয়ে আমি অনেক বড় মাপের একটা পাপ করে ফেলেছি। আর আমার এই পাপগুলো ধোয়ার জন্য আমি চার্চেও গিয়েছিলাম। তখন চার্চের ফাদার আমাকে বলেছিল যে আমি যেই পরিবারের সঙ্গে ধোঁকা দিয়েছি সেই পরিবারের কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে। ওনারা যদি ক্ষমা করে তাহলেই শুধুমাত্র আমার জীবনটা আবারও আগের মতো চলবে। এইসব কথাবার্তা শুনে জর্জ যে উত্তরটা দেয় এটা শুনে খানিকটা শক হয়ে যায় যোশী। জর্জ তখন বলে, আমি কখনোই কাউকে কোনো শ্রাপ দেইনি। তুমি কোর্টে গিয়ে সত্য কথাটা বলাতে এটা আমার উপকারেই লেগেছিল। তুমি যখন তোমার স্টেটমেন্ট চেঞ্জ করেছিলে তখন আমার জন্য আরও সহজ হয়ে গিয়েছিল ব্যাপারটা। তোমার জন্যই কেসটা এত সহজে শেষ হয়েছে। না হলে হয়তোবা সেটা এখন পর্যন্তও চলতো, আর হয়তোবা এখন পর্যন্ত আমার পরিবারকে আমি ইনোসেন্ট প্রমাণ করতে পারতাম না। এই কথাগুলো শুনে তো অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় যোশী, কারণ জর্জ তার সম্পর্কে এত ভালোভাবে। তখন জর্জ আবার ওকে জিজ্ঞেস করে, এখন তুমি কি কাজ করছো? যোশী জানায়, বাস স্ট্যান্ডের কাছে আমি ছোট্ট একটা বেকারি খুলেছি, কিন্তু সেটাতেও আমি লসে চলছি। আমার দোকানটাতে সেরকম মানুষজন আসে না। আমি নতুন অনেকগুলো প্রোডাক্ট আনতে চাইছি আমার দোকানে, কিন্তু সেটার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আমি যখন লোনের জন্য ব্যাংকে গিয়েছিলাম তখন ব্যাংকওয়ালারাও আমাকে লোন দিতে বারণ করে দেয়। ওর মুখে এমন কথা শুনে জর্জ ওকে অবাক করে দিয়ে বলে, তোমার যত টাকা প্রয়োজন তুমি আমার থেকে নিতে পারো। এই টাকা দিয়ে তুমি তোমার ব্যবসা আবার শুরু করবে। এরপর যখন তোমার কাছে টাকা হবে তখন তুমি আমাকে পরিশোধ করে দিও। আর এইটাই ছিল আসলে জর্জ কুট্টির সবচাইতে ভালো দিক। ওর সামনে বসা মানুষটা ওর যত বড় দুশ্মনী হোক না কেন, যদি সে কোনো ঝামেলাতে পড়ে তাহলে ওকে জর্জ কুট্টি সাহায্য করবেই করবে। অন্যদিকে দুজন সাংবাদিককে দেখা যায়, একটা ছেলে এবং একটা মেয়ে। ওরা দুজনে মিলে এটা ঠান নিয়েছিল যে তারা যে কোনো মূল্যেই জর্জ কুট্টিকে দোষী প্রমাণিত করেই ছাড়বে, কারণ ওরা দুজনেই এটা বিশ্বাস করে যে হারুনের মার্ডারটা জর্জ কুট্টিই করেছিল। আর বছরের পর বছর ধরে জর্জ আইনের চোখে ধুলো দিয়ে ঘুরছে। এর জন্য সেই দুইটা সাংবাদিক তাদের পুরো টিমের সঙ্গে মিলে জর্জ কুট্টির পুরো পরিবারের ওপর নজর রাখছিল। জর্জের পরিবারের সকল মেম্বারদের ছোট ছোট মুভমেন্ট তারা ফলো করত,
তারা কোথায় যেত, কী খেত, কার সঙ্গে দেখা করতো, সব কিছু। ওরা এরকম একটা ক্লু খুঁজছিল যেটার মাধ্যমে জর্জ কুট্টিকে আবারও পুলিশ দিয়ে ধরানো যায়। তবে আসল কথা তো এটাই যে ওই রিপোর্টারদের পেছনেও রয়েছে একজন। সে আসলে জর্জ কুট্টির সাথে থাকা পুরনো দুশ্মনী মেটাচ্ছিল। তবে এখন পর্যন্ত ওদের দুজনের পিছে যে কে আছে সেটা জানা যায় না। দিন এভাবেই কাটতে থাকে, কিন্তু কোনো জায়গাতেই আঞ্জুর বিয়েটা ফিক্স হচ্ছিল না। এই একই টেনশনে বারবার পড়ছিল ওদের পুরো পরিবার। তখন সবার মুডটা ফ্রেশ করার জন্য জজ এটা ডিসাইড করে যে তার পুরো পরিবারকে নিয়ে এসে কোথাও ঘুরতে যাবে, তাহলে হয়তোবা সবার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। প্ল্যান করার কয়েকদিন পরেই সবাই মিলে বের হয়ে যায় একটা ভ্যাকেশনে। সেখানে গিয়ে দেখা যায় রানী জর্জকে বলতে থাকে, আমাদের মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে, ওর মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, সেটা যদিও সে লুকিয়ে রাখে কারণ তোমাকে জিজ্ঞেস করার মতো ওর সাহস নেই। তবে এখন পর্যন্ত আঞ্জু ভারুনের সাথে হয়ে যাওয়া সেই কাহিনীটা ভুলতে পারেনি। সে মেন্টালি সবসময় ডিস্টার্ব থাকতো, এমনকি সে থেরাপিস্টের থেকেও ট্রিটমেন্ট নেয়। ডক্টর আমাকে এটা বলেছে যে আঞ্জুর তার পরিবারের সঙ্গে ওপেনলি সব ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলা উচিত। ওর মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি সে তার পরিবারের সঙ্গে শেয়ার করে এবং সেগুলো জানতে পারে, তাহলে হয়তোবা সে ট্রমা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। তারপরে সন্ধ্যাবেলাতেই ওরা পুরো পরিবার যখন একসাথে বসে কথাবার্তা বলছিল, তখন জর্জ কুট্টি নিজেই আঞ্জুকে বলে, তোমার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। তখন আঞ্জু সেই প্রশ্নটাই জিজ্ঞেস করে যেটা নিয়ে ওর পরিবার সবসময়ই ভয়ে ভয়ে থাকতো। সে জিজ্ঞেস করে, ভারুনের এই কেসটা কি চিরজীবনের জন্য শেষ হয়ে গেছে, নাকি ওটা আবারও খুলতে পারে? এটার উত্তর অবশ্য জর্জ নিজে না দিয়ে ওর লয়ারের দিকে ইশারা করে। তখন সেই লয়ারটা জানায়, ওই কেসটা প্রায় শেষই হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন কোনো শক্তপোক্ত প্রমাণ বের হয় তাহলে আবার খুললেও খুলতে পারে। তবে এখন কোনো প্রমাণ বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ সেগুলো তো সব মিশিয়ে ফেলা হয়েছে। এই কথাটা শোনার পরে আঞ্জুর বিশ্বাস হয়ে যায় যে হয়তোবা ভারুনের সেই কেসটা আর কখনোই খুলবে না। তখন জর্জের পুরো পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এই কেসটা নিয়ে তাদের পরিবারের ওপর প্রচুর ধকল গেছে। এটার তারা কোনোভাবেই ফেস করতে চায় না। ওরা সবাই যখন কথাবার্তা বলে চলে যায়, তখন জর্জ কুট্টি নিজে গিয়ে লয়ারকে আবার জিজ্ঞেস করে, এই কেসটা কি ভবিষ্যতে খোলার কোনো সম্ভাবনা রয়েছে? তখন লয়ার বলে, তুমি তোমার পরিবারের সবার কাছে এখনও আসল সত্যটা বলনি। তুমি যে ভারুনের লাশটা অ্যাসিড দিয়ে ওর হাড্ডিগুলো নষ্ট করে ফেলেছ, এগুলো তো কিছুই তোমার পরিবারকে তুমি জানাওনি। এই কথা শোনার পরেই বোঝা যায় জর্জের পরিবার এখন পর্যন্ত এই কেসের সম্পূর্ণ রাজ জানে না। তখন জর্জ কুট্টি বলে, এই সকল কথাবার্তা যদি আমার পরিবারকে আমি জানাই তাহলে ওরা আরও বেশি টেনশনে পড়ে যাবে। এর জন্যই আমি চাই কথাটা আমাদের দুজনের মধ্যেই সীমিত থাক। এরপর এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ করে ওদের বাড়িতে আবার চলে আসে সেই ঘটকটা। তিনি জানায়, আমি তো অনেকগুলো বিয়ের প্রপোজাল নিয়ে এসেছিলাম তোমার বাড়িতে, সবাই এসে তোমার মেয়ে এবং তোমার পরিবারকে পছন্দ করে যায়, কিন্তু যখনই তারা ওই কেসটা সম্পর্কে জানতে পারে তখনই তারা বিশ্বাস হয়ে যায় এবং বিয়েটা ভেঙে দেয়। আমার মনে হয় কেউ জেনে বুঝেই আঞ্জুর বিয়েগুলো ভেঙে দিচ্ছে। তিনি আরও জানান, আমার কাছে একটা নাম্বার আছে, এই নাম্বারটা যদি তুমি সানবিন করতে পারো তাহলে হয়তো এর পেছনের সত্যটা তুমি জানতে পারবে। সাথে সাথে ওই নাম্বারটা নিয়ে নেয় জর্জ কুট্টি এবং সেই রিটায়ার্ড পুলিশ অফিসারের সাহায্য নেয়, যার সঙ্গে আইজি অফিসের বাইরে ওর দেখা হয়েছিল। এই নম্বরটা নিয়ে সানবিন করার পরে জানা যায় এটা আর অন্য কারো নয়, সেই থিয়েটারের মালিকের নাম্বার। এটা আসলে ওই লোকটা যাকে সিনেমার দ্বিতীয় পর্বে ওয়াচম্যান হিসেবে দেখানো হয়েছিল। এই সত্যটা শোনার পরে তো অনেক রাগান্বিত হয়ে যায় জর্জ, আর সোজা চলে আসে সেই থিয়েটারের মালিকের কাছে। জর্জ এতটা রাগান্বিত ছিল যে ওকে গিয়ে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, সাথে জিজ্ঞেস করে, কেন তুমি আমার পরিবারের পিছে পড়ে আসো? কিন্তু যখন সত্যটা জর্জ জানতে পারে তখন সে নিজেও অনেক বড় মাপের একটা শক খেয়ে যায়। ম্যানেজারটা তখন ওকে জানায়, তুমিও কোনো ভালো মানুষ নও জর্জ, তুমি অন্যের পরিবার ধ্বংস করে এখন চাও যে তোমার পরিবারের সবার সাথে সবসময় ভালোই হোক, আর তুমি একজন সেলফিশ মানুষ, তুমি কি সেটা জানো? এই কথাটা শোনার পরে জর্জ পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ জর্জ যাকে এতদিন বন্ধু মনে করেছিল সেই আজকে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এবার জর্জ তার ডিসিশনে খানিকটা চেঞ্জ করে। কিছুদিন আগ পর্যন্ত সে বিদেশি পরিবার চাইতো না, কিন্তু এখন ঘটককে বলে, যদি কোনো বিদেশি ভালো পরিবারের সন্ধান পাও তাহলে আমাকে জানিও। আসলে এই সময়টাতে জর্জ শুধু একটা চিন্তাই করছিল যে তার মেয়ে আঞ্জুর বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওদের বাড়িতে শ্রেয়া নামের একটা মেয়ে আসে। এই মেয়েটার অন্য কেউ নয়, দ্বিতীয় পার্টে জর্জকে মিশনের ভেতর থেকে একটা ডেড বডি দিয়েছিল যে লোকটা, তারই মেয়ে হচ্ছে শ্রেয়া। শ্রেয়া আসলে বিদেশে নার্সের জব করে, তার পড়াশোনার পুরো খরচপাতি দিত জর্জই,
কারণ শ্রেয়ার বাবা প্যারালাইসিস হয়ে গিয়েছিল, এজন্য সে ঠিকঠাকভাবে চলাফেরা পর্যন্ত করতে পারত না। শ্রেয়া তখন এখানে এসেই জানায় আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আসলে শ্রেয়া এখানে এসেছিল জর্জের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তখন জর্জ কুট্টিয়া অনেক খুশি হয়ে ওকে আশীর্বাদ করে দেয়। অন্যদিকে দেখা যায় ওই দুইটা রিপোর্টার শ্রেয়াকে ওদের বাড়িতে আসতে দেখে এরপর থেকে ওরা শ্রেয়ার ওপরেও নজর রাখতে শুরু করে। ওরা মনে করেছিল যে শ্রেয়া এবং জর্জের মধ্যে হয়তোবা কোনো না কোনো সম্পর্ক তো আছেই। সেদিন রাত্রেবেলাতেই পাশের একটা ক্ষেত থেকে আজব একটা সাউন্ড শুনতে পায় জর্জ। তখন সেটা দেখার জন্য বাহিরে যায়। গিয়ে দেখতে পায় একটা জায়গায় সামান্য খোঁড়া, সেখানকার ঘাস এবং লতাপাতা একটু সরানো, কিছু তো এখানে মাটির ভেতরে পুঁতে রাখা হয়েছে। এই ব্যাপারটা দেখে খানিকটা ঘাবড়ে গিয়েছিল জর্জ। যখন সে সেই মাটিগুলো সরায় তখন দেখতে পায় জায়গাটা পুরোপুরি ফাঁকা, সেই গর্তটার ভেতরে কিছুই নেই। সে মনে করছিল যে বড় তুফানের আগে যেমন শান্ত থাকে পরিবেশ, এখনও হয়তোবা তেমন কিছুই চলছে। বড় মাপের একটা তুফান হয়তোবা আসতে চলেছে ওর পরিবারের ওপর। ঠিক তখনই জর্জকে পেছন থেকে কেউ একজন আওয়াজ দেয়। এটা আর অন্য কেউ নয়, এটা হচ্ছে শাহদেবন। আসলে এটা সেই পুলিশ অফিসারটা যে প্রথম পার্টে ওর পরিবারের ইনভেস্টিগেশন করছিল। এমনকি জর্জের পরিবারের সদস্যদেরকে মারধরও করেছিল এই পুলিশ অফিসারটা। পরে জানা যায় যে দুজন রিপোর্টার ছিল তার মধ্যে যে মেয়েটা ছিল সেটা আসলে শাহদেবনেরই মেয়ে। বাপ বেটি মিলে এবার ঠান নিয়েছিল যে জর্জকে তারা জেলের ভাত খাইয়েই ছাড়বে। কিছুদিন পরে হঠাৎ করে একটা গুড নিউজ চলে আসে জর্জের পরিবারে। আঞ্জুর একটা বিয়ে ফিক্স হয়ে গেছে। সেই পরিবারের কাছে জর্জের পরিবারের পুরো কাহিনী বলা হয়েছিল। এত কিছু শুনেও তারা রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। এরপর ওদের দুই পরিবারই একসঙ্গে মেলে। ছেলে মেয়ে দুজন দুজনকেই পছন্দ করে। ওদের ঘরে চলছিল পুরো উৎসবমুখর পরিবেশ। কিন্তু এর মধ্যেই শাহদেবন নিজের পরবর্তী চাল চালায়। সে এবং তার মেয়ে মিলে চলে আসে আঞ্জুর থেরাপিস্টের কাছে। সেখানে গিয়েই সে নিজেকে পুলিশ দাবি করে এবং আঞ্জুর মেডিকেল রিপোর্টটা চায়। তবে মেডিকেল রিপোর্টটা দেওয়ার জন্য বারণ করে দেয় ডক্টর। তখন শাহদেবন তার পকেট থেকে একটা চাকু বের করে এবং ডাক্তারের গলায় সেটা ধরে। সাথে বলতে থাকে, রিপোর্টটা তো তুমি দেবেই এবং এটার কিছু চেঞ্জও তুমি করবে, তবে ব্যাপারটা যদি তুমি কাউকে বলো তাহলে কিন্তু তোমাকে আমি মেরে ফেলবো। ডাক্তারকে হুমকি ধামকি দেওয়ার পরে ওরা বাবা মেয়ে যখন সেখান থেকে চলে যায়, ঠিক তখনই ডাক্তার ফোন দেয় জর্জকে এবং সব কিছু খুলে বলে। জর্জ তখন ডাক্তারকে শান্ত থাকার পরামর্শ দেয় এবং নিজেও শান্তই থাকে। কিন্তু তার মনে মনে এটা চলছিল যে শাহদেবন এখন বাজে একটা গেম খেলছে। তার পরপরই জর্জ চলে যায় শাহদেবনের সঙ্গে দেখা করার জন্য। সেখানে যাওয়ার পরেই জর্জ খেয়াল করে দেখতে পায় ওই মেয়ে রিপোর্টারটা শাহদেবনের সঙ্গেই বসে আছে। তখন শাহদেবন অনেক গর্ব করে বলে, এটা আমার মেয়ে। কিছুক্ষণ পরেই জর্জ ওকে জানায়, কোর্ট কিন্তু ওই কেসটা বন্ধ করে দিয়েছে। তাহলে এখন আমার মেয়ের মেডিকেল রিপোর্ট বের করার কী মতলব আছে তোমার? যদি আমার পরিবারের পিছিয়ে তুমি লেগে থাকো তাহলে কিন্তু তোমাকে এবং তোমার মেয়েকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। এই কথাটা শুনে আবার খানিকটা হাসি দেয় শাহদেবন আর বলে, জর্জ তুমি আমাকে এখনও চেনোনি। আমি সেই লোকগুলোর মধ্যে নয় যারা মাঝপথেই তাদের কেসগুলো ছেড়ে দেয়। এই কথাটা শোনার পরে জর্জের চেহারাতে ভয়ের ছাপ দেখা যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে শাহদেবন এখন শুধু শখের ভিত্তিতে এখানে আসেনি। ওর কাছে হয়তোবা কোনো প্রমাণ রয়েছে, আর সে হয়তোবা কোনো বড় মাপের একটা প্ল্যান করছে ওর পরিবারের বিরুদ্ধে। এদিকে দেখা যায় ওদের ঘরে আঞ্জুর বিয়ের তোড়জোড় চলছিল। ওরা সবাই মিলে কাপড় চোপড় জুয়েলারি সব কিছু কেনাকাটা করছিল। ওর পরিবারের সবাই অনেক খুশি ছিল, কিন্তু জর্জের ভেতরে ছিল অনেক ভয়। সে শুধু সবসময় ভাবছিল যে সামনে কি হবে। সে চাইছিল যে কোনোভাবেই ওর মেয়ের বিয়েটা যেন হয়ে যায়। আর এর মধ্যেও জর্জ লাগাতার তার লয়ারের থেকে পরামর্শ নিচ্ছিল। তখন সেই লয়ারটাকে অবশ্য ভরসা দেয় আর বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক হ্যান্ডেল করে নিব। আপনি শুধু এখন বিয়ে নিয়ে ফোকাস করেন। অন্যদিকে দেখা যায় শাহদেবন প্রমাণপত্র জোগাড় করছিল। এক পর্যায়ে সে এসে পৌঁছে শ্রেয়া এবং তার বাবার কাছে। ওদেরকে গিয়ে অনেক মারধর করে, সাথে অনেক ভয়ও দেখায়। চার্চে যে লোকটা লাশ উঠায় তার মেয়ে কিভাবে বিদেশে পড়াশোনা করে, আর সে নাকি এখন বিদেশে চাকরিও করছে, সাথে তার বিয়েও ঠিক হয়েছে। এত টর্চার কোনোভাবেই সহ্য করতে পারে না শ্রেয়ার বাবা। তিনি তখন বলে দেয়, কয়েক বছর আগে আমি চার্চ থেকে একটা ডেড বডি তুলে জর্জকে দিয়েছিলাম। এই কথাটা শোনার পর তো শাহদেবনের প্রমাণ যেন আরও অনেক শক্তিশালী হয়ে যায়। এটার জন্যই তো এত বছর ধরে সে অপেক্ষা করছিল। সে এবার এটাও বুঝে গিয়েছিল যে আসলেই জর্জ কুট্টি হারুনের বডিটাই বদলে দিয়েছিল, আর এবার তার হাত থেকে জর্জ কোনোভাবেই বাঁচতে পারবে না। এদিকে দেখা যায় শাহদেবন পুরনো কেসগুলো আবার খুলতে শুরু করে। যখন এই ব্যাপারটা আবার আইপিএস অফিসার থমাসে জানতে পারে, তখন ওকে আইজি অফিসে ডেকে পাঠায়। পরদিন সেখানে গিয়ে পৌঁছার পর ওকে জিজ্ঞেস করে থমাস,
কেন তুমি বন্ধ কেসগুলো আবারও চালু করতে চাইছো? এগুলোর তো কোনো প্রয়োজন নেই। সাদেবন তখন বলে, ওই কেসগুলো এখনও বন্ধ হয়নি। এই কেসের শেষ পর্যন্ত আমি অবশ্যই পৌঁছাবো। এই কেসটার শেষ আমিই করব। তখন থমাস বলে, এই কেসের ইনভেস্টিগেশন তুমি আর করবে না, কারণ তোমার নামে থানাতে রিপোর্ট করা হয়েছে যে তুমি একটা বাড়িতে গিয়ে তাদেরকে মারধর করেছো। আসলে এই রিপোর্টটা করেছিল শ্রেয়া। এগুলো বলে সেখান থেকে যখন থমাস বেরিয়ে যাচ্ছিল তখন দেখা যায় সাদেবনের পেছনে আসলে দাঁড়িয়ে আছে প্রভাকরণ। তিনি আসলে হারুনের বাবা। তিনি ডিসাইড করে ফেলেছিলেন যে এই কেসটার শেষ অবধি তিনি দেখেই ছাড়বেন। যে আমার ছেলে ভারুনকে জানে মেরে ফেলেছে, এমনকি তার লাশটা পর্যন্ত দেয়নি, তাকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়ব। আসলে তার বউ গীতা এখন পর্যন্ত তার ছেলে ভারুনকে হারানোর ট্রমা থেকে বের হতে পারেনি। সে আমেরিকা চলে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে শান্তি পাচ্ছিল না। গীতা এখনও মেন্টালি ট্রমাতেই ভুগছে। প্রভাকরণ তখন আরও বলে, আমি এটা কোনোভাবেই মানতে পারবো না যে একদিকে আমার ছেলেকে মরতে হলো আর অন্যদিকে জর্জ তার মেয়ের বিয়ে দিচ্ছে ধুমধাম করে। এর জন্য যাই হয়ে যাক না কেন, জর্জ কুট্টির খুশি আমি বরবাদ করেই ছাড়ব। এই কথাগুলো জানার পরেই থমাস ওকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এই ব্যাপারগুলো যে ঘটছে এগুলো সম্পর্কে জানতে খুব বেশি বেগ পেতে হয় না জর্জের। তখন সে বুঝে গিয়েছিল যে শত্রুরা তার মেয়ের বিয়েটা বরবাদ করতে চাইছে। কোর্ট থেকে বিয়ের একদিন আগেই অ্যান্টিসেপিটারি বেল অ্যারেঞ্জ করে ফেলেছিল। কোর্টের মধ্যে গিয়ে জর্জের লয়ার সাফ সাফ এটা বলে যে এটা কি শুধুমাত্র ওই বিয়েটা থামানোর জন্য একটা চাল চালা হচ্ছে। তখন কোর্ট থেকে এটা ডিসিশন নেওয়া হয় যে বিয়েটা কোনোভাবেই থামবে না। আর এভাবেই সাদেবন এবং প্রভাকরণের প্রথম চালটা ফেল হয়ে যায়। অন্যদিকে জর্জের মেয়ের বিয়েটা খুব ধুমধাম করেই হয়ে যায়। বিয়ের পরপরই আঞ্জু এবং তার স্বামী হানিমুন করার জন্য একটা রিসর্টে চলে গেছিল। আর এখানেই আসে গল্পের সবচাইতে বড় টুইস্ট। আসলে যে ছেলেটার সঙ্গে আঞ্জুর বিয়ে হয়েছিল সে আসলে প্রভাকরণেরই লোক। বিদেশে তার একটা ব্যবসা ছিল, সেটার ভরাডুবি হয়েছিল কয়েক বছর আগে। সেই সময়টায় তাকে আবার সাহায্য করেছিল প্রভাকরণ, আর ওর সামনে আঞ্জুকে বিয়ে করার শর্ত রেখেছিল। এই পুরো বিয়েটাই ছিল আসলে একটা প্ল্যানিং। হানিমুনের জন্য ওরা যে রিসর্টে গিয়েছিল সেখানে গিয়ে পৌঁছানোর পরপরই ছেলেটা আঞ্জুকে বেহুশ করার একটা ঔষধ খাইয়ে দেয়। তারপর সেখানে একটা ফেক মার্ডার সিন ক্রিয়েট করা হয়। এখানে ওদের প্ল্যান এটা ছিল যে বিয়ের পরপরই ওই ছেলেটাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, আর সেই ছেলেটাকে মারার দায়ে ফেঁসে যাবে আঞ্জু। আর এই অপরাধের কারণে যেন জেল হয়ে যায় আঞ্জুর। প্রভাকরণ তার এই প্ল্যানটা খুব চিন্তাভাবনা করেই করেছিল, কিন্তু সে তো আর জানতো না যে জর্জ সকল বিপদের জন্য আগে থেকেই প্রস্তুত থাকে। সেই রাত্রেবেলাতে জর্জ কুট্টির ফোন একটা কল আসে। কলটা করেছিল সাদেবন। সে জানায়, আমি আঞ্জুকে কিডন্যাপ করে নিয়েছি। এই কথাটা শুনে অনেক চিন্তায় পড়ে যায় জর্জ, আর তাড়াহুড়ো করে সেই রিসর্টের দিকে যেতে থাকে। সেখানে যাওয়ার পরপরই জর্জ খেয়াল করে দেখতে পায় আঞ্জুর অবস্থা খুবই খারাপ, আর সাদেবনের প্ল্যানটা প্রায় সাকসেসফুল হয়েই গেছে। আসলে জর্জ আগে থেকে এটা সন্দেহ করছিল যে তার মেয়ের সঙ্গে হয়তোবা খারাপ কিছু ঘটতে চলেছে। এর জন্য জর্জ ওদের প্ল্যানটা ওদের বিরুদ্ধেই ব্যবহার করবে। জর্জ যখন আঞ্জুর কাছে গিয়ে পৌঁছে তখন শুধু একটা প্রশ্নই ওকে করে, আমার ওপর কি তুই ভরসা করিস মা? আঞ্জুও তখন কান্নাজড়িত কণ্ঠে বলে, তোমার ওপর আমার পুরো ভরসা আছে বাবা। তখন জর্জ নিজের মেয়েকেই বাজেভাবে মারতে থাকে, এমনকি তার হাতের মধ্যে চাকুও ঢুকিয়ে দেয় জর্জ। দেখে যেন এমনটা মনে হয় তার উপরে কেউ অ্যাটাক করেছিল। এই কাজটা যখন সে করছিল তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল, কারণ সে তার মেয়েকে কোনোভাবেই কষ্ট দিতে চাইছিল না। কিন্তু জর্জের কাছে তো দ্বিতীয় কোনো রাস্তাও খোলা নেই। সে চাইছিল যেন সাদেবন এবং প্রভাকরণ তাদের নিজেদের বিছানো জালেই ফেসে যায়। অন্যদিকে আঞ্জুর যে হাজব্যান্ড ছিল সে সাদেবনের সঙ্গে ভেগে গিয়েছিল। এই সুযোগটার ফায়দা উঠায় জর্জ আর পুরো সিনটাই পাল্টে দেয়। সে এমন একটা সিন ক্রিয়েট করে যেটার মাধ্যমে এটা বোঝানো যায় যে সাদেবন অ্যাটাক করেছিল তার মেয়ে আঞ্জুকে। এর পরপরই সে চলে আসে সাদেবনের বাড়িতে। ওকে প্রচণ্ড মারধর করতে থাকে জর্জ, আর এক পর্যায়ে ওর মুখ থেকে এটাও বের করে নেয় যে প্রভাকরণ এবং থমাসের সঙ্গে মিলেই জর্জের পরিবারকে তারা জ্বালাতন করত। এটা আবার ফোনে ভিডিও হিসেবে রেকর্ডও করে নেয় জর্জ। যেহেতু এই ভিডিওটা থমাস এবং প্রভা দুজনের নাম চলে এসেছে তখন এই পুরো গেমটাই পাল্টে যায়। যে গেমটার মধ্যে তারা জর্জের পরিবারকে ফাঁসাতে চেয়েছিল সেটাতে এখন তারা নিজেই পড়ে গেছে। তখন কাহিনীটা আবার ইমোশনাল একটা মোড় নেয়। জর্জ থমাসের কাছে গিয়ে বলতে থাকে, যা করেছি আমি নিজেই করেছি, তো প্রভাকরণ যদি বদলা নিতেই চায় তাহলে যেন আমার ওপরে নেয়, আমার মেয়েদের ওপরে নয়। এমনকি সে যদি চায় তাহলে আমি স্যারেন্ডার করার জন্যও রেডি। আর আপনারা যদি এর পরেও কোনো চালাকি করতে চান তাহলে সাদেবনের মুখ থেকে নেওয়া জবানবন্দিটা কিন্তু কোর্টে পৌঁছে যাবে। সিনেমার শেষের দিকে অবশ্য জর্জ পুলিশের কাছে নিজের জবানবন্দি দিয়ে দেয় যে
ভারুনের খুনটা সে নিজেই করেছিল। এর জন্য তাকে গ্রেফতার করে নেয় পুলিশ আর থানায় নিয়ে যায়। পুরো মিডিয়াতে এটার ব্রেকিং নিউজ বানিয়ে ফেলে। 15 বছর ধরে চলা মার্ডার কেসের খুনি বের হয়ে গেছে। মানুষজন শুধু একটা কথাই বলছিল যে নিজের পরিবারকে বাঁচানোর জন্য একটা বাবা এত বড় একটা কুরবানি দিল। কিন্তু সিনেমার শেষে এখনও একটা টুইস্ট বাকি। জর্জ যে অ্যারেস্ট হয়েছে এটার নিউজ দেখছিল প্রভাকরণ এবং তার বউ গীতা। তখন প্রভাকরণ তার বউকে জিজ্ঞেস করে, এখন কি তুমি খুশি হয়েছ? তুমি শান্তি পেয়েছ? কিন্তু গীতার চোখে এখনও রাগ দেখা যায়। সে বলতে থাকে, না, আমার এখনও আঞ্জুকেই চাই। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ওদের দুশ্মনীটা এখনও শেষ হয়ে যায়নি, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমা। জর্জ কি তার পরিবারকে ওদের থাবা থেকে বাঁচাতে পারবে, নাকি ওদের থাবায় পড়ে যাবে ওর পরিবার? সেটা হয়তো বা দৃশ্যম 4-এ দেখা যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।